বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুল হক সুমন, দশম শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের ফিনান্স ও ব্যাংকিং ক্লাস আজকে আমি শুরু করছি। যারা এখনও জয়েন করো নাই তারা অতি দ্রুত ক্লাসে জয়েন করো এবং সবাই মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটা সম্পন্ন করো। জানি এই দুর্যোগের মহামারীর সময়ে সবাই অনেক দুশ্চিন্তাগ্রস্ত, আমরাও তার বাহিরে নই। তারপরও আমাদের শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্যে আমরা এই ক্ষুদ্র প্রয়াস, আমাদের এই ক্লাসের আয়োজন। তো আশা করি সবাই এই ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে শুনবে এবং ক্লাসগুলা তোমরা করবে, বাসায় প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের সব সমস্যার সমাধান, আমরা জানি সব সমস্যার সমাধান হবে না, তারপর যতটুকু আমাদের সম্ভব আমরা চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার জন্য। তো আজকে ফিনান্স ও ব্যাংকিং ক্লাস, এটা আমি ষষ্ঠ অধ্যায়ের উপরে ক্লাস। গত একটা ক্লাস নিয়েছিলাম ষষ্ঠ অধ্যায়ের উপরে, সেখানে আমরা পড়েছিলাম মূলধন ব্যয় কী, মূলধন ব্যয়ের বৈশিষ্ট্য কী ছিল, মূলধন ব্যয়ের তাৎপর্য কী ছিল, ঋণ মূলধন কি, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় কি, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় কীভাবে নির্ণয় করতে হয়, সেগুলো আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম। তো আজকে যে টপিকগুলোর উপর আলোচনা করব সেগুলো হচ্ছে: 1, সাধারণ শেয়ার মূলধন ব্যয়; 2, সংরক্ষিত আয়ের ব্যয়; 3, গড় মূলধনী ব্যয়; 4 হচ্ছে সংশ্লিষ্ট উদাহরণ এবং কাজগুলো আমরা দেখাবো। তো আজকে প্রথমে আসছে সাধারণ মূলধন ব্যয়। আমরা জানি সাধারণত শেয়ার মালিকগণ বা কোম্পানির শেয়ার হোল্ডারগণ কোম্পানির মূলধন সংস্থান করে শেয়ার বিক্রির মাধ্যমে। সেই জন্য তারা কোম্পানির পুঞ্জীভূত মুনাফা অর্থের সংস্থান করার জন্যই বা কোম্পানির মূলধনের সংকট মোকাবেলা করার জন্য কিন্তু সাধারণত শেয়ার বিক্রয় করা হয়। আবার কোম্পানির ব্যবসায় পুঞ্জীভূত অর্থ থেকেও তারা অর্থের সংস্থান করতে পারে। উল্লেখ্য, পুঞ্জীভূত মুনাফা, অবন্টিত মুনাফা এবং সংরক্ষিত আয় একই জিনিস বা একই অর্থে ব্যবহৃত হয়। অর্থের অন্যান্য উৎসের মধ্যে আমি আগেই বলেছিলাম ঋণ মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার ব্যয়, সাধারণ মূলধন ব্যয়। তো এখন প্রথমত আছে আমরা যে ইকুইটি মূলধন বা সাধারণ শেয়ার মূলধন, আমরা আগে বলেছিলাম। এখন আরেকটু কথা বলি যে সাধারণ শেয়ার মূলধন ব্যয় এবং ঋণ মূলধন ব্যয়ের ক্ষেত্রে কিছু পার্থক্য থাকে, সেটা আমরা গতদিন বলেছিলাম যে সাধারণ মূলধন ব্যয়ের ক্ষেত্রে বা সাধারণ ঋণ মূলধন ব্যয়ের ক্ষেত্রে একটা সুদ প্রদান করতে হয়, যেটা বাধ্যতামূলক। অর্থাৎ ঋণ পরিশোধ করা হোক বা না হোক, সেখানে ঋণের সুদটা পরিশোধ করতেই হবে। কিন্তু শেয়ার মূলধনের ক্ষেত্রে সেটা বাধ্যতামূলক নয়, সেখানে তারা সুদ প্রদান করে না, সেখানে তারা লভ্যাংশটা প্রদান করে। কোম্পানি বা প্রতিষ্ঠানের যদি লাভ হয় তাহলেই শুধুমাত্র শেয়ার হোল্ডারদেরকে লাভের অংশ প্রদান করা হয়। তাহলে এই শেয়ার মালিকরা সাধারণত লাভের অংশ যখন প্রদান করে, সেটা কোম্পানির লাভ যদি বেশি হয় লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি করে, আবার লাভ কম হইলে লভ্যাংশের পরিমাণটা কম প্রদান করে। তা শেয়ার মূলধনের ব্যয় বা সাধারণ শেয়ার মূলধন ব্যয় বলতে আমরা কি বুঝি? সাধারণ শেয়ার মূলধন ব্যয় বলতে বিনিয়োগকারীদের বা শেয়ার মালিকদের লভ্যাংশ এবং শেয়ারের মূল্য বৃদ্ধিতে যে লাভ হয় সেই লাভটাকে বোঝানো হয়। তাহলে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করার জন্য আমাদেরকে দুটি সূত্র ব্যবহার করতে হয়। সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করার জন্য আমাদেরকে দুটি সূত্র ব্যবহার করতে হয়। একটাকে বলা হয় শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি এটি মূলধন ব্যয় নির্ণয় একটা সহজ পদ্ধতি। এই পদ্ধতি মনে করা হয় কোম্পানি বর্তমান বছরে যে পরিমাণ লভ্যাংশ প্রদান করছে ভবিষ্যতেও তার সমপরিমাণ লভ্যাংশই প্রদান করবে। অর্থাৎ এই ক্ষেত্রে কোম্পানির লভ্যাংশের হার থাকবে স্থির। ঠিক আছে? অর্থাৎ শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের কোনো পরিবর্তন হবে না। উদাহরণস্বরূপ আমি যদি একটু বুঝিয়ে দিই, একটা কোম্পানি প্রতি বছর 10 টাকা লভ্যাংশ
প্রদান করবে, এই মর্মে তার ঘোষণাপত্র জারি করলো। তো অর্থাৎ কোম্পানি প্রতি বছর শেয়ার মালিকদের কত টাকা করে দিবে? 10 টাকা করে দিবে বলে অনুমান করা হয়। এ পদ্ধতিতে শেয়ার মালিকদের লভ্যাংশকে বর্তমান শেয়ারের বাজার মূল্য দিয়ে যদি ভাগ করি তাহলে সাধারণ শেয়ার মূল্য পাওয়া যাবে। তাহলে আমি বলতে পারি কি, প্রদত্ত যে লভ্যাংশ থাকবে, অর্থাৎ এটা যদি নির্ণয় করতে যাই, আমাদের প্রদত্ত লভ্যাংশ, প্রদত্ত যে লভ্যাংশ অর্থাৎ শেয়ার হোল্ডারদেরকে যে পরিমাণ লভ্যাংশ দেওয়া হবে সেই লভ্যাংশটাকে প্রতিটি শেয়ারের যে বাজার মূল্য অর্থাৎ প্রতিটি শেয়ার আমি যে মূল্যে বিক্রি করব সেই মূল্য দিয়ে ভাগ করব। তাহলে শেয়ারের বাজার মূল্য, শেয়ারের বাজার মূল্য ইন্টু 100, এই 100টা হচ্ছে মূলত আমাদের শতকরায় প্রকাশ করার জন্য। তাহলে আমাদের কি বললাম, প্রদত্ত লভ্যাংশ অর্থাৎ প্রতিষ্ঠান কি পরিমাণ লভ্যাংশ দিবে সেই লভ্যাংশ এবং প্রতিটি শেয়ার বিক্রি করে যে পরিমাণ টাকা পাওয়া যাবে সেইটা হচ্ছে শেয়ারের বাজার মূল্য বা প্রতিটি শেয়ারের বাজারে কি মূল্য আছে সেটা। এবং এটাকে আমরা আরেকটু শর্ট করে বলতে পারি লভ্যাংশ 1 বাই শেয়ার মূল্য 0, শেয়ার মূল্য 0 ইন্টু 100। আমাদের মনে রাখার জন্য লভ্যাংশ 1 ডিভাইডেড বাই শেয়ার মূল্য 0, ভালো করে খেয়াল করবি সেটা, লভ্যাংশ 1 ভাগ শেয়ার মূল্য 0 ইন্টু 100। এখন এই লভ্যাংশ 1 বলতে আমরা কি বুঝি, আমি এই পাশে লিখলাম লভ্যাংশ 1 মানে হচ্ছে বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ, বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ। লভ্যাংশ 1 বলতে বোঝে বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ অর্থাৎ প্রদত্ত লভ্যাংশ আমি যেটাকে বলতেছি সেটা, আর এই লভ্যাংশ একই জিনিস। প্রদত্ত লভ্যাংশ কখন দেওয়া হবে? বছর শেষে, অর্থাৎ বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ। ঠিক আছে, তাহলে লভ্যাংশ 1 বলতে আমরা কোনটাকে বুঝবো? বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ। আর শেয়ার মূল্য 0 বলতে বোঝায় শেয়ারের বর্তমান বাজার মূল্য, শেয়ারের, তাহলে শেয়ার মূল্য 0, শেয়ার মূল্য 0 সমান সমান হলো শেয়ারের বর্তমান বাজার মূল্য। বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? তাহলে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির ক্ষেত্রে আমরা কি মনে করি যে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ প্রত্যেক বছর সমান হারে লভ্যাংশ দিয়ে যাবে, প্রত্যেক বছর সমান হারে লভ্যাংশ দিয়ে যাবে। তাহলে আমি যদি একটা উদাহরণ বুঝাই, এই যে সংশ্লিষ্ট উদাহরণ বলছিলাম, তাহলে উদাহরণ বুঝাই, তোমরা 67 পৃষ্ঠায় খেয়াল করো, 67 পৃষ্ঠায় একটি অঙ্কটা খেয়াল করো। একটা উদাহরণ আছে যে একটি কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 110 টাকা। তাহলে একটা কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য কত আছে আমাদের? 110 টাকা। প্রতিষ্ঠানটি এবছর প্রতি শেয়ারে 10 টাকা করে লভ্যাংশ প্রদান করবে। তাহলে বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ কত টাকা? 10 টাকা। তাহলে কোম্পানি যদি সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো, তাহলে কোম্পানি সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করি, তাহলে এখানে যদি আমরা মানটা বসায় দিই, প্রত্যাশিত লভ্যাংশ কত আসে? 10 টাকা। তাহলে এই 10, বর্তমান বাজার মূল্য আছে কত? 110 টাকা ইন্টু 100। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি আসবে 9.09%। বিষয়টা ক্লিয়ার? আবার বলতেছি, আমাদের সাধারণ মূলধন ব্যয় 2 ধরনের বা 2 সূত্র প্রয়োগ করতে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, আর একটা হচ্ছে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, তাই শূন্য লভ্যাংশ বৃদ্ধির ক্ষেত্রে প্রতি বছর লভ্যাংশের পরিমাণ স্থির থাকবে,
অর্থাৎ এটা কখনোই বৃদ্ধি পাবে না, প্রতি বছর সমান হারে লভ্যাংশ প্রদান করা হবে। অর্থাৎ কোম্পানি শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের কোনো পরিবর্তন হবে না। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো আমরা পড়ে যাচ্ছি পরের অংশে। দুই নম্বর, স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, এখানে বলা হচ্ছে স্থির হার অর্থাৎ লভ্যাংশের হার স্থির থাকবে কিন্তু মোট মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। একটু খেয়াল করে কি আছে, ভবিষ্যৎ বছরগুলোতে লভ্যাংশের কোনো পরিবর্তন হয় না। ভবিষ্যৎ বছরগুলোতে লভ্যাংশের কোনো পরিবর্তন হয় না এমন কোম্পানি আসলে বাস্তবে দেখা যায়। প্রত্যেক কোম্পানির কিন্তু প্রতি বছর লভ্যাংশের পরিমাণ বাড়ে না এরকম কোম্পানি বাস্তবে কিন্তু নাই। প্রত্যেক কোম্পানি কিন্তু ভবিষ্যতে লভ্যাংশ পরিমাণটা বৃদ্ধি পায়। সাধারণত কোম্পানিগুলো এক এক বছর এক এক হারে লভ্যাংশ প্রদান করে থাকে, এক এক বছর এক এক হারে লভ্যাংশ দিয়ে থাকে। স্থির হারে লভ্যাংশ পদ্ধতি এমন একটি পদ্ধতি যাতে ধরে নেওয়া হয় কোম্পানি প্রতি বছর সমপরিমাণ লভ্যাংশ প্রদান করবে, তবে এই পদ্ধতি কিছু অনুমিত শর্ত থাকে। শর্তগুলো কি? ধরা হয় কোম্পানির লভ্যাংশ প্রতি বছর বৃদ্ধি পাবে, তাহলে এইটার এবং শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি একটু ডিফারেন্স। শূন্য লভ্যাংশ বৃদ্ধিতে বলছিলাম প্রতি বছর সমান হারে লভ্যাংশ প্রদান করবে, এখানে স্থির হারের ক্ষেত্রে লভ্যাংশের হার স্থির থাকবে, মুনাফার পরিমাণটা বৃদ্ধি পাবে। তবে এইটার কিছু অনুমিত শর্ত বা এই শর্তগুলো যদি প্রযোজ্য হয় বা প্রয়োগ করা যায় তাহলেই কিন্তু আমি এই পদ্ধতিতে অঙ্কটা করতে পারবো বা ব্যয় নির্ণয় করতে পারবো। প্রথমত আছে কি, কোম্পানির লভ্যাংশ প্রতি বছর বৃদ্ধি পাবে, অনুমিত শর্ত। অনুমিত শর্ত এক নাম্বার, লভ্যাংশ প্রতি বছরই বাড়বে। আমি বলবো না এই বছর বাড়ছে সামনে বছর লভ্যাংশ হবে না, হবে। আমি বলছিলাম বাস্তবে এমন কোম্পানি খুব কমই দেখা যায় যে লভ্যাংশ পরিমাণ বাড়ে না, এরকম কমই দেখা যায়। প্রত্যেক কোম্পানির লভ্যাংশ বাড়ে। তার মানে অনুমিত প্রথম শর্তটা কি, যে কোম্পানির লভ্যাংশ প্রতি বছর বৃদ্ধি পাবে, প্রতি বছর বৃদ্ধি পাবে। দুই নম্বর শর্ত, এই বৃদ্ধির হার প্রতি বছর একই রকম থাকবে। বৃদ্ধির হার প্রতি বছর একই থাকবে। তাহলে এটাকে বলি আমরা অনুমিত শর্ত। অর্থাৎ এই দুটো শর্ত যদি বিদ্যমান থাকে তাহলে আমরা স্থির হার লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিটা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা একটা অঙ্ক খেয়াল করি, বা এটা করার জন্য আমি একটা সূত্র খেয়াল করি। সূত্র, আমি এটা মুছে দিলাম, তোমরা অবশ্যই খাতা কলমে লিখে ফেলছো, এখন আমি এটা মুছে দিচ্ছি। স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি সমান সমান লভ্যাংশ 1/, শেয়ার মূল্য। তাহলে এই সূত্রটা তোমরা আমাদের আগেরটার সাথে পরিচিত, এইটার সাথে বাড়তি যোগ হয়েছে বৃদ্ধির হার। খেয়াল করো, ভালো করে খেয়াল করো বিষয়টা। তাহলে আমাদের কি বৃদ্ধি পাইছে? বৃদ্ধির হার। এখন এটাকে আমি ব্র্যাকেট দিলাম গুণ 100।
এখন লভ্যাংশ 1 বলতে আমরা জানি বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ। শেয়ার মূল্য বলতে বোঝায় শেয়ারের বর্তমান বাজার মূল্য। আর বৃদ্ধির হার বলতে লভ্যাংশটা প্রতি বছর কি কি হারে বৃদ্ধি পাবে, সেটা 5% নাকি 10% নাকি 15% সেটা বলা থাকবে। আর ইন্টু 100 হচ্ছে পার্সেন্টেজের জন্য। তাহলে আমরা একটা অঙ্ক করি 67 পৃষ্ঠায়। খেয়াল করো যে কোনো কোম্পানি যদি বর্তমান 10 টাকা লভ্যাংশ ঘোষণা করে, কোনো কোম্পানি যদি বর্তমানে 10 টাকা লভ্যাংশ ঘোষণা করে এবং কোম্পানির অনুমিত বৃদ্ধির হার আরো 10%, তাহলে লভ্যাংশ বছরের লভ্যাংশ 10 টাকার লভ্যাংশ দিবে। আমি ধরি কোম্পানির প্রত্যেক বছর বাজার মূল্য হচ্ছে শেয়ার মূল্য 0 বলতে বছর আমি ধরি 110 টাকা, বৃদ্ধির হার 10% ইন্টু 100। ঠিক আছে, তাহলে এটা কখনোই পাবো যদি আমার 1 বছর পর আমি যদি লভ্যাংশ নির্ণয় করতে চাই। 1 বছর হইলে, যদি 1 বছর হয় তাহলে এটা, তাহলে কত আসবে দেখো তো, 110 এটা ক্যালকুলেশন করি কত আসে দেখি। যাদের ক্যালকুলেটর আছে তারা সমাধানটা করে ফেলো। 10 ভাগ 110 0.09 যোগ 10, 10%কে পার্সেন্টটাকে দশমিকে রূপান্তর করে ফেলি ইন্টু 100। তাহলে যোগ 0.10 0.19 ইন্টু 100, তাহলে আসবে কত 19%। তাহলে আমাদের বছর শেষে যে লভ্যাংশ বৃদ্ধি পায়, তাহলে প্রথম বছর শেষে আমি কত টাকা আমাদের লভ্যাংশ দিবে? প্রথম বছর শেষে 10 টাকা, দ্বিতীয় বছর শেষে 19 টাকা, তৃতীয় বছর শেষে এরকম ভাবে বৃদ্ধি পাবে। তো আরেকটু খেয়াল করো, যদি আমাদের 3 বছর পর স্থির হার লভ্যাংশ বৃদ্ধির ক্ষেত্রে 3 বছর পর আমি কত টাকা লভ্যাংশ পাবো, বা এই কত টাকা লভ্যাংশ আমি নির্ণয় করতে পারি 3 বছর পর। তাহলে প্রথম বছর আমাদের, এখন যদি বলি কোন কোম্পানি বর্তমান বছরে 10 টাকা লভ্যাংশ দিবে, এমন কোম্পানির লভ্যাংশ অনুমিত লভ্যাংশ বৃদ্ধির হার হলো 10 টাকা এবং কোম্পানির বর্তমান শেয়ার বাজার মূল্য, তুমি একটু খেয়াল করো 67 একটা নিচে একটা উদাহরণ আছে, সেখানে করে খেয়াল করো, তাহলে আর সহজ হবে। আমি ওইটাই করে দিচ্ছি। একটি কোম্পানির সাধারণ শেয়ার মূল্য নির্ণয় করতে চায়। কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 150 টাকা। কোম্পানির সদ্য সমাপ্ত বছরে প্রতি শেয়ারে 15 টাকা হারে লভ্যাংশ বন্টন দেয় বা লভ্যাংশ বন্টন করে। তাহলে আমি কি বললাম, কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য কত আছে 150 টাকা, প্রতি বছর কত টাকা হারে লভ্যাংশ দিবে 15 টাকা। তাহলে এই 15 টাকা অতীত রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় কোম্পানির লভ্যাংশ গড়ে 5% বৃদ্ধি পায়, 1 যোগ 0.05 যোগ 0.05 ইন্টু 100। সবাই একটু খেয়াল করো, আচ্ছা
লভ্যাংশ 1, আমরা শূন্য লভ্যাংশ বৃদ্ধির 1 এর ক্ষেত্রে বলছিলাম লভ্যাংশ 1 মানে বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ। তাহলে এখানে লভ্যাংশ 1 স্থির হার লভ্যাংশ 1 এর ক্ষেত্রে হবে শেয়ার মূল্য 1, এইটা আমি একটু ভেঙে দেখাচ্ছি তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। লভ্যাংশ 1 সমান সমান লভ্যাংশ 0 ইন্টু 1 প্লাস বৃদ্ধির হার। লভ্যাংশ 1 সমান সমান লভ্যাংশ 0 ইন্টু 1 প্লাস বৃদ্ধির হার, এটাকে আমি বলবো লভ্যাংশ 1। তো লভ্যাংশ 0 বলতে আমি কি বুঝি, প্রতি বছর কত টাকা লভ্যাংশ দিয়ে 15 টাকা, তাই লভ্যাংশ 0 হচ্ছে 15 টাকা। 1 যোগ বৃদ্ধির হার কত 5%, অর্থাৎ পার্সেন্টটাকে দশমিকে রূপান্তর করলে 0.05 এই হয়ে গেল। তাহলে এটাকে যদি আমি রূপান্তর করে ফেলি কত আসবে, 15 ইন্টু 1.05, তাহলে আসতেছে কত 15 ইন্টু 1.05, তাহলে 15.75। তাহলে আমি এটা যদি এখানে বের করে ফেলি তাহলে এটা এখানে করার দরকার নাই, তাহলে এটাকে আমি সরাসরি শেয়ার মূল্য 1 সমান কত বের হয়েছে 15.75 ভাগ হচ্ছে শেয়ার বাজার মূল্য 150 টাকা, আবার বৃদ্ধির হার 0.05 ইন্টু 100। এখন এটাকে আমি যদি ক্যালকুলেশন করি ভাগ 150.105 যোগ 0.05 ইন্টু 100, তাহলে যোগ 0.05 0.155 ইন্টু 100, তাহলে 15.5%। এই হচ্ছে আমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয় যদি স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি হয়। আবার করে খেয়াল করো, স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে মনে করা হয় প্রতিষ্ঠান প্রতি বছর সমহারে লভ্যাংশ প্রদান করবে না, প্রত্যেক বছর লভ্যাংশটা বৃদ্ধি করবে, তবে বৃদ্ধির হার থাকবে একই রকম। অর্থাৎ প্রথম বছর যদি 10% দেয়, দ্বিতীয় বছর 10%, তৃতীয় বছর 10%, এইভাবে প্রত্যেক বছর পার্সেন্ট করে পার্সেন্টেজটা ঠিক থাকবে কিন্তু প্রত্যেক বছর বৃদ্ধি করবে। তাহলে সেই ক্ষেত্রে লভ্যাংশ 1 ডিভাইড বাই শেয়ার মূল্য 0 যোগ বৃদ্ধির হার ইন্টু 100। তো লভ্যাংশ 1 বলতে আমরা বুঝি লভ্যাংশ 0 ইন্টু 1 প্লাস বৃদ্ধির হার। লভ্যাংশ 0 বলতে বুঝি আমরা প্রতি বছর যে পরিমাণ লভ্যাংশ প্রদান করবে সদ্য সমাপ্ত বছর বা প্রতি বছর লভ্যাংশ যে পরিমাণ লভ্যাংশ প্রদান করবে স্থির হারের ক্ষেত্রে প্রতি বছর যে হারে লভ্যাংশ প্রদান করবে সেটা হচ্ছে লভ্যাংশ 0 ইন্টু 1 প্লাস বৃদ্ধি। 1 হচ্ছে সূত্রের অর্থ সময় মূল্য অনুযায়ী, তাহলে 1 প্লাস বৃদ্ধির হার হলো 5%, এই 5% কে যদি দশমিকে রূপান্তর করি 0.05, তাহলে এটা ক্যালকুলেশন আমরা যদি করি 15.75, তাহলে লভ্যাংশ 1 বলতে আমি পাই গেছি লভ্যাংশ একটা কত আসছে 15.75। এখন মানটা বসা দিই 15.75 ভাগ 150 যোগ বৃদ্ধির হার মধ্যে কত পার্সেন্ট 0.05, অর্থাৎ 5% কে দশমিকে রূপান্তর করলাম ইন্টু 100। এখন ক্যালকুলেশন করার পর আসছে আমাদের 15.5%। এইটাই হচ্ছে আমাদের সাধারণ শেয়ার স্থির হারে বৃদ্ধির হার। এখন আমরা যাব সংরক্ষিত আয়ের ক্ষেত্রে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, না বুঝলে তোমরা কমেন্ট করবে, সেখানে আমি বোঝানোর চেষ্টা করব। সংরক্ষিত আয়ের ব্যয়, কোম্পানি অর্জনের আরেকটি উৎস হচ্ছে সংরক্ষিত আয়। তো সংরক্ষিত আয় বলতে আমরা কি বুঝি, কোম্পানির প্রতি বছর যে পরিমাণ টাকা মুনাফা অর্জন করে সেটি পুরোটা শেয়ার মালিকদের মধ্যে বন্টন করে না। তো যে টাকা বন্টন করে না সে টাকাটাকেই তারা সংরক্ষিত আয়
অবন্টিত মুনাফা বা সংরক্ষিত তহবিল নামে তার সংরক্ষণ করে ফেলে। তাহলে কি বললাম, অবন্টিত মুনাফা বা সংরক্ষিত আয় একই জিনিস। এটা মুনাফা শেয়ার মালিকদের মধ্যে সম্পূর্ণ বন্টন না করে কিছু অংশ রেখে দেয়, সে রেখে দেওয়া অংশটাই হচ্ছে আমাদের সংরক্ষিত আয়। অর্থাৎ সংরক্ষিত আয় হচ্ছে মোট মুনাফা বিয়োগ মোট প্রদত্ত লভ্যাংশ। অর্থাৎ একটা কোম্পানি 120 টাকা লভ্যাংশ ঘোষণা করা মোট মুনাফা করেছে, সেখান থেকে সে 100 টাকা শেয়ার হোল্ডারদের মধ্যে মুনাফা হিসেবে বন্টন করেছে, তাহলে থেকে গেল কত 20 টাকা। তাহলে এই 20 টাকাই হচ্ছে আমাদের সংরক্ষিত আয়। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই সংরক্ষিত আয় এটা আবার ব্যয় আছে নাকি সেটা আমরা একটু চিন্তা করে দেখি। একটি কোম্পানি কোনো বছর 50 লক্ষ টাকা মুনাফা করলে সেখান থেকে কিছু সম্পূর্ণ বা উক্ত টাকা থেকে 25 লক্ষ টাকা শেয়ার হোল্ডারদের কি করলো, বন্টন করে দিল, বাকি 25,000 টাকা সংরক্ষিত আয় হিসেবে রেখে দিল। এখন দেখা গেল কি একটা কোম্পানি এইটাই কথা চিন্তা করি, পরে ওটা চিন্তা করবো। আমাদের টাকা রয়ে গেছে কত 20 টাকা। এখন আমি মনে করলাম কি আমার সামনে একটা সুযোগ আসছে, এই 20 টাকা দিয়ে আমি কোনো কিছু কেনার মতো সুযোগ আছে। আবার এই 20 টাকা আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারি, অথবা 20 টাকা আমি ব্যাংকে জমা রাখতে পারি। তাহলে আমি ব্যাংকে জমা রাখলে ব্যাংক আমাকে 2% মুনাফা দিবে। আমি যদি এটা ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করি তাহলে সেখান থেকে আমার লাভ আসবে। 20 টাকা বিনিয়োগ করলে আমার 25 টাকা আসবে। তাহলে আমি বলতে পারি এই টাকাটা আমি হাতে না রেখে যদি অন্যত্র বিনিয়োগ করি, তো সেখান থেকে যে লাভটা আসবে, সেই লাভটাই হচ্ছে আমাদের সংগৃহীত আয়ের ব্যয়। আরেকটু খেয়াল করে দেখি, আমরা সুযোগ ব্যয় নামে একটা কথা শুনেছিলাম প্রথম অধ্যায় বা দ্বিতীয়। সুযোগ ব্যয় শুনেছ যে একটি প্রকল্পের সুযোগ গ্রহণ করতে গেলে অন্য একটি প্রকল্পের সুযোগটাকে ত্যাগ করতে হয়। তাহলে একটি প্রকল্প গ্রহণ করতে গিয়ে অন্য প্রকল্প ত্যাগ করতে গেলে যে বাড়তি সুযোগটা আমি ত্যাগ করতেছি সেটা হলো ওই প্রকল্পের সুযোগ ব্যয়। আপাতত বাহ্যিক দৃষ্টিতে এর কোনো ব্যয় না থাকলেও এর একটা ব্যয় থাকে। যাও, এটার জন্য আমাদের কোনো অঙ্ক নাই। এখন আমরা গড় মূলধনী ব্যয়। গড় মূলধনী ব্যয় তোমরা একটু খেয়াল করো 69 পৃষ্ঠায় আমরা এই অধ্যায়ে মূলধনের বিভিন্ন উৎসের মূলধন ব্যয় নির্ণয় করেছি, যেমন ঋণ মূলধনের ব্যয়, সাধারণ শেয়ারের ব্যয়, সংরক্ষিত আয়ের ব্যয়। তবে স্বভাবতই প্রশ্ন হবে যে একটি কারবার যখন কিছু ঋণ মূলধন ব্যবহার করে এবং একই সাথে কিছু শেয়ার মূলধন ব্যবহার করে তখন কারবারের মূলধনী ব্যয় কত হবে। আমি কি কি ব্যবহার করলাম, ঋণ মূলধন, শেয়ার মূলধন, ঋণ মূলধন, শেয়ার মূলধন, সংরক্ষিত আয়। এই তিনটা আমি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করেছি। তাহলে এই তিনটা মিলে আমার গড় মূলধন কত হবে। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা একটা অঙ্ক যাই, তাহলে তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। একটি কোম্পানির সাধারণ মূলধন 200 কোটি টাকা, অর্থাৎ মোট মূলধন 200 কোটি। মোট মূলধন 200 কোটি টাকা, সরি ভুল বলছি, মোট মূলধন 500 কোটি টাকা। এখন কিভাবে 500 আসে আমি একটু খেয়াল করো যে একটি কোম্পানির সাধারণ শেয়ার মূলধন 200 কোটি, তাহলে সাধারণ শেয়ার 200 কোটি, ঋণ মূলধন 200 কোটি, ঋণ মূলধন 200 কোটি, অগ্রাধিকার শেয়ার
শেয়ার মূলধন 100 কোটি টাকা। ভালো করে খেয়াল করো, তাহলে সাধারণ শেয়ার 200, ঋণ মূলধন 100, অগ্রাধিকার 100, তাহলে টোটাল কত আসলো? এই যে 500 কোটি টাকা। বুঝতে পারছো? এখন আমরা খেয়াল করি কি কি শর্ত দেওয়া আছে। ঋণকৃত মূলধনের সুদের হার 10%, অর্থাৎ আমি যে ঋণ নিছিলাম এটা সুদের হার হলো 10%। অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ বৃদ্ধির হার, অগ্রাধিকার শেয়ার ক্ষেত্রে লভ্যাংশ বৃদ্ধির হার 10%, যার প্রতিটি লিখিত মূল্য 100 টাকা। এর লিখিত মূল্য 10%, লভ্যাংশ লিখিত মূল্য 100 টাকা। খেয়াল করো, ঋণ মূলধনের সুদ দিতে হবে 10%, অগ্রাধিকার সেক্ষেত্রে লভ্যাংশ দিতে হবে 10%, আবার এটা লিখিত মূল্য হচ্ছে প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা। আচ্ছা, সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য, এইটার বাজার মূল্য সাধারণ শেয়ার এবং এটা বাজার মূল্য হচ্ছে 110 টাকা, আর এই সাধারণ শেয়ারের বাজার মূল্য 125 টাকা, সরি 255 টাকা, 255 টাকা। সাধারণ শেয়ারের বাজার মূল্য হচ্ছে 255 টাকা, অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য হচ্ছে 110 টাকা। এরপর বলেছে কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের 13% লভ্যাংশ প্রদান করবে। তাহলে এই সাধারণ শেয়ার মালিকদের কত পার্সেন্ট করে দিবে? 13%। সাধারণ শেয়ার মালিকদের দিবে 13%, এবং অতীতে কোম্পানি কর্তৃক লভ্যাংশ বৃদ্ধির হার ছিল 4%, অর্থাৎ লভ্যাংশ কত পার্সেন্ট করে বৃদ্ধি করবে তারা? 4% করে, অর্থাৎ 4% করে বৃদ্ধি পাবে, 4% করে 4% করে বৃদ্ধি পাবে। কর হার 40%। এই হচ্ছে আমাদের তথ্য। এখন বলা হচ্ছে গড় মূলধনী ব্যয় কত। তাহলে গড় মূলধনী ব্যয় নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে? প্রথমে ঋণ মূলধন ব্যয় লাগবে, তারপর সাধারণ শেয়ার মূলধন ব্যয় লাগবে, তারপর অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় লাগবে। তো এখানে কিন্তু আমাদের সকল তথ্য দেওয়া আছে। এখন শুধু মাত্র আমি অঙ্কটা একটু সাজাবো। প্রথমে আমরা বের করি ঋণ মূলধন ব্যয়। এর সূত্র আমরা জানি, কর পূর্ব ঋণ মূলধন ব্যয়, কর পূর্ব ঋণ মূলধন ব্যয় ইন্টু 1 মাইনাস কর হার। এখানে আমাদের ঋণ মূলধন ব্যয় কত আছে? আমাদের 10%, এই 10% বসাইলাম, ইন্টু 1 মাইনাস কর হার দেওয়া আছে 40%, 40% কে আমি দশমিকে রূপান্তর করে ফেললাম 0.40। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি আমাদের আসবে 6%। আবার এখন আমরা চলে যাই সাধারণ শেয়ার বৃদ্ধির ক্ষেত্রে। এখন সাধারণের ক্ষেত্রে কি স্থির হারে হবে নাকি শূন্য বৃদ্ধির হার হবে? একটু খেয়াল করো। আমাদের বলা হয়েছে যে প্রতি বছর লভ্যাংশ কত পার্সেন্ট হারে বাড়ে? 4%। তার মানে এটা শূন্য হবে না, এটা হবে বৃদ্ধির সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে সাধারণ শেয়ার মূলধন ব্যয় সমান সমান লভ্যাংশ 1/, শেয়ার মূল্য বা শেয়ারের বাজার মূল্য যোগ বৃদ্ধির হার ইন্টু 100। এখন লভ্যাংশ 1 বলতে আমরা মনে আছে, লভ্যাংশ 1 বলতে বলেছিলাম লভ্যাংশ 0 ইন্টু 1 প্লাস বৃদ্ধির হার। তাহলে লভ্যাংশ 0 বলতে আমরা লভ্যাংশ কত আছে? 13। তাহলে 13 ইন্টু 1 প্লাস বৃদ্ধির হার কত পার্সেন্ট? 4%, 0.04। এটাকে আমি
শেয়ার বাজার মূল্য আছে কত? আমাদের সাধারণ শেয়ারের বাজার মূল্য আছে আমাদের 255 টাকা, যোগ বৃদ্ধির হার 0.04 ইন্টু 100। তো এটাকে আমি যদি ক্যালকুলেশনটা করে ফেলি, আসবে আমাদের 7.27%। তাহলে আমাদের দুইটা বের হয়ে গেল। এখন আসে আমাদের 3 নাম্বারটা, অগ্রাধিকার শেয়ারের ব্যয়। অগ্রাধিকার শেয়ারের ব্যয় সরি, এটা ক্যালকুলেশন এটা হলো 9.30%। ভুল বলেছিলাম আগে, এটা ঠিক করে নাও। 9.30। এখন অগ্রাধিকার শেয়ারের ব্যয়টা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের ব্যয় সমান সমান লভ্যাংশ 1 শেয়ার মূল্য ঠিক আছে, শেয়ার মূল্য ইন্টু 100। লভ্যাংশ 1 আমাদের কত আসতেছে? খেয়াল করে দেখো, আমাদের শেয়ার বাজার মূল্য কত আছে? লিখিত মূল্য 100 টাকা। তাহলে এই 100 টাকা বাজার মূল্য হচ্ছে 110 টাকা ইন্টু 100। খেয়াল করে দেখো অঙ্কটা ঠিক আছে কিনা। তাহলে এইটা আমাদের রেজাল্ট হবে 7.27%। তাহলে আমরা কিন্তু সবগুলো পেয়ে গেলাম। ঋণ মূলধন পাইছি, সাধারণ শেয়ার মূলধন ব্যয় পেয়েছি, অগ্রাধিকার শেয়ার মূলধন পাই গেছি। এখন আমরা যদি গড় করে ফেলি, তাহলে গড় মূলধনী ব্যয়, গড় মূলধনী ব্যয় সমান সমান, তো আমরা একটু সিরিয়ালি লিখে যাই। প্রথমে 9.3 ইন্টু, খেয়াল করে দেখো 0.4। এখন 0.4 কোথা থেকে আসে তোমরা কি জানো? আমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত ছিল? সাধারণ শেয়ার মূলধন ব্যয় ছিল আমাদের 200 কোটি টাকা। আমাদের মোট মূলধন কত আছে? 500। ঠিক আছে, তো 500 ভাগে 200, এটাকে যদি ভাগ করি তার আসবে কত? 0.4। এই হচ্ছে 9.3 গুণ 0.4 যোগ, অর্থাৎ এই অংশটা আমি একটু বড় করে করার দরকার ছিল সময় সংকলনের জন্য, সেটা পরবর্তী কাজ আরো বুঝিয়ে দেবো। 9.3 গুণ 0.4, 0.4টা হচ্ছে আমাদের 200 কোটি সাধারণ শেয়ার, মোট হলে 500 কোটি। তার মানে কতটুকু সাধারণ শেয়ার আছে সে অনুপাতটা এখানেই আসছে। তাহলে 500 ভাগে 200 অনুপাত কত আছে? 4.4। এরপর যোগ ঋণ মূলধন কত আছে আমাদের? খেয়াল করে দেখো, ঋণ মূলধন হচ্ছে আমাদের 100 কোটি। তাহলে 500 ভাগের 100 যদি আমি নেই, তাহলে কত পার্সেন্ট হবে? সেটা হবে ঋণ মূলধন 6% না? হ্যাঁ, তাহলে এটা আসবে 4। তাহলে 6 গুণ 0.4 যোগ, এখন আসে আমাদের অগ্রাধিকার কত আছে? 7.27, 7.27। এটাকে যদি অনুপাত করি 0.2 আসবে আগের মতোই। তাহলে এটা যদি ক্যালকুলেশনটা আমরা করি কত আসবে? 7.57%। তাহলে এটাই আমাদের গড় মূলধনী ব্যয়। তো আগামী ক্লাসে আমি গড় মূলধনী ব্যয়টা আরেকটু ভালো করে বুঝিয়ে দেবো। তোমরা আশা করি ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে, ক্লাসে অংশ নিবে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আমাদের সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। লাস্টটা দৌড়াই গেছি গেল, লাস্টটা ঠিক মতো ক্লিয়ার হয়েছে না।